তোমরা সকলেই খুব ভালো রয়েছো। তো আগের দিন আমরা বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপের একটা ছোট্ট পাঠ করেছিলাম। অর্থাৎ আগের দিন নয়, ব্যাপারটা আগের ক্লাসে। সেখানে আমরা জেনেছিলাম যে বহির্জাত প্রক্রিয়া কি, পর্যায়ন প্রক্রিয়া কি, অবরোহণ কি, আরোহণ কি, ঠিক আছে? এরপরে যে বহির্জাত শক্তিগুলো জেনেছিলাম, নদী, হিমবাহ এবং বায়ু এর কার্যকারী অঞ্চল জেনেছিলাম এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ জেনেছিলাম। আজকে আমরা জানবো যে নদীর কাজ, অর্থাৎ নদী কি, নদীর কাজ কি। নদীর ব্যাপারটাকে জেনে নিয়ে আমরা পরবর্তীতে নদীর কাজ এবং তার থেকে যে সৃষ্ট ভূমিরূপ সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের টপিক হচ্ছে গিয়ে পুরোটাই নদীর উপর। তো প্রথমেই যদি বলি যে নদীর কাজ, এই নদীর কাজ পৃথিবীর মোট ভূমিভাগ যদি আমরা এটাকে পুরো পৃথিবী মনে করি, তো এই পৃথিবীর মোট ভূমিভাগের মোট ভূমিভাগের যদি ১০০% কাজ করে থাকে, তাহলে এই ১০০%-এর মধ্যে নদী কাজ করে থাকে ৭০%। ৭০% অঞ্চলে নদীর কাজ দেখা যায়। এরপরে যদি তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ব্যাপারটা নদী কি? তো নদী কি দেখতে গেলে আমাদের দেখো, এগুলো মুখস্থ করার দরকার নেই। ভূগোল বিষয়টা এমন জিনিস যেটা মুখস্থর জায়গা নয়। সেটা তোমরা অত্যন্ত সহজে, অত্যন্ত বুঝে বুঝে পড়লে যেগুলো তোমাদের কোনোদিনও ভুলবে না। তো যদি আমি দেখি যে তুষার গলা জল অর্থাৎ পার্বত্য অঞ্চলে যে সমস্ত বরফ গলে যে জল তৈরি হয়, বৃষ্টির জল এবং প্রস্রবণ থেকে, অর্থাৎ প্রস্রবণ বলতে কি জানো, মাটির জল, অর্থাৎ মাটি থেকে ওপরে, মাটির নিচের থেকে যে জল বেরোয় না, সেই জলটা যখন কি হয় ভূমির ঢাল অনুসারে, এইটা যদি ধরি একটা, এই যে ভূমির ঢাল লিখেছি দেখেছো, ভূমির ঢাল অনুসারে যদি কোনো জলাশয়ে গিয়ে পতিত হয়, যদি কোনো জলাশয়ে গিয়ে পতিত হয়, সাগর হতে পারে, সেটা মহাসাগর হতে পারে বা কোনো জলাশয়ও হতে পারে, ঠিক আছে? তাহলে এই যে বৃষ্টির জল, তুষার গলা জল, এগুলো যখন একটা নির্দিষ্ট ভূমির ঢাল বেয়ে একটা জলাশয়ে গিয়ে পতিত হচ্ছে, সেই স্বাভাবিক জলধারাটিকে আমরা বলছি কি নদী। সেই স্বাভাবিক জলধারাটিকে আমরা বলছি নদী। তাহলে আশা করি নদী জিনিসটা কি তোমরা বুঝতে পারলে। এরপরে আমরা দেখব যে কি নদীর অববাহিকা। নদীর অববাহিকা কি? নদীর অববাহিকা হচ্ছে গিয়ে যখন প্রধান নদী, ঠিক আছে? প্রধান নদী কি? প্রধান নদী হলো যে নদীটা প্রথম সৃষ্টি হয়েছে এবং সেই নদীটাই যখন কোনো সাগর মহাসাগরে গিয়ে পতিত হয়, তাকেই আমরা বলি প্রধান নদী। তো প্রধান নদী ও তার যে উপনদী, এই যে শাখা নদী, ঠিক আছে? উপনদী, শাখা নদী যখন কি হয় মিলিতভাবে অধিকার করে থাকে এবং পুরো অঞ্চলটা জুড়ে একটা কাজ চলায়, ক্ষয় কাজ, বহন কাজ, সঞ্চয় কাজ, যখন এই পুরো অঞ্চলটাকে যখন আমরা এই পুরো অঞ্চলটাকে তখন আমরা বলে থাকি কি নদী অববাহিকা। এখানে তোমাদের অনেকের প্রশ্ন আসতে পারে, স্যার উপনদী এবং শাখা নদী জিনিসটা একেবারে বুঝিয়ে দিন। তো ব্যাপারটা হচ্ছে, উপনদী কাকে বলবো না, উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে যখন বড় নদীতে এসে মিলিত হয়, অর্থাৎ এই যে নদীটা উচ্চভূমি থেকে মিলিত হয়ে যখন এই প্রধান নদীতে এসে মিলিত হচ্ছে, এটাকে আমরা বলে থাকি উপনদী। উপনদী। আর শাখা নদী হচ্ছে গিয়ে এই প্রধান নদী থেকে যখন এই যে ছোট ছোট শাখা বেরিয়ে যায়, এটাকে আমরা বলে থাকি শাখা নদী। ওকে, তাহলে উপনদী এবং শাখা নদী ব্যাপারটা বুঝাতে পারলাম। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে তোমাদের, এরপরে আর দুটো জিনিস মনে রাখো তোমরা, যে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা যদি বলে, সেটা হচ্ছে গিয়ে আমাজন নদীর অববাহিকা পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। এবং যদি তোমাদের কেউ বলে যে ভারতের বৃহত্তম নদী অববাহিকা, সেটা হচ্ছে গিয়ে গঙ্গা নদীর অববাহিকা হচ্ছে গিয়ে ভারতের বৃহত্তম অববাহিকা। তাহলে দুটো জিনিস মনে রাখবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে ধারণ অববাহিকা, এটা খুবই সহজ। ধারণ অববাহিকা হচ্ছে গিয়ে এই ব্যাপারটা যে কি না, পর্বত্য অঞ্চলে নদী অধিকৃত অঞ্চল, এই যে পর্বত্য অঞ্চল যখন সমভূমিতে নাম পড়ে, যখন এই পর্বত্য অঞ্চলে নদী কোনো কাজ করে থাকে বা অধিকৃত এই অঞ্চলটিকে আমরা বলে থাকি কি না ধারণ অববাহিকা, ঠিক আছে? এরপরে দেখো জলবিভাজিকা। জলবিভাজিকা কি? জলবিভাজিকা হচ্ছে এমন একটা জিনিস যে দুই বা তার বেশি নদী গোষ্ঠী যখন পৃথক
করা মানে ২ বা তার বেশি নদী গোষ্ঠীকে যখন কোনো উচ্চভূমি পৃথক করে, অর্থাৎ এইটা যদি ধরো উচ্চভূমি, ধরো এইখানে একটা নদী সৃষ্টি হয়েছে প্রধান নদী, আর এইখানে একটা প্রধান নদী সৃষ্টি হয়েছে। তো এরপরে তার শাখা নদী, উপনদী এরকম ভাবে আসছে। ঠিক আছে? তো মাঝখানে যদি এরকম ভাবে আসছে শাখা নদী, উপনদীগুলো, তো মাঝখানে যদি কোনো পর্বত বা পাহাড় বিরাজমান বা কোনো উচ্চভূমি বিরাজমান করে, তখন যখন এইভাবে ভেঙে দেয় মানে দুটো এইভাবে যখন এই উচ্চভূমিটা অবস্থান করছে, তখন তাকে আমরা বলে থাকি জলবিভাজিকা। পাহাড়, পর্বত প্রভৃতি উচ্চভূমি জলবিভাজিকাকে অবস্থান করে থাকে। ওকে? যদি বলি ভারতের কয়েকটা গুরুত্বপূর্ণ জলবিভাজিকা হচ্ছে হিমালয়, পশ্চিমঘাট এবং কি বিন্ধ্যা পর্বত। এরপরে যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে এশিয়ার মধ্যভাগের উচ্চ পার্বত্য অঞ্চল এবং পৃথিবীর সরি এশিয়ার মধ্যভাগের উচ্চ পার্বত্য অঞ্চল হচ্ছে গিয়ে পৃথিবীর বৃহত্তম জল অববাহিকা। ঠিক আছে? জলবিভাজিকা। তো যদি জলবিভাজিকা তোমাদের প্রশ্ন আসে তাহলে তোমরা এরকমই লিখবে, ২ বা তার বেশি নদী গোষ্ঠীকে পৃথক করা উচ্চভূমিকে বলে থাকে জলবিভাজিকা। ঠিক আছে? এরকম তোমরা ছবি দিয়ে দিবে, তাহলে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। কেমন? এরপরে দেখো নদীর গতি। নদীর গতি আমরা সাধারণভাবে নদীর ৩ টি গতি দেখতে পাই। যদি ধরো আমি একটা আঁকার চেষ্টা করছি। এটা যদি ধরো একটা পাহাড় হয়, তো এইখানে যখন সৃষ্টি হচ্ছে এটা হচ্ছে উচ্চগতি, এই জায়গায় হচ্ছে মধ্যগতি, এবং যখন সমভূমিতে আসে তখন সেটা হচ্ছে গিয়ে নিম্নগতি। অর্থাৎ পার্বত্য অঞ্চল হচ্ছে গিয়ে উচ্চগতি, এবং পার্বত্য অঞ্চল হচ্ছে উচ্চগতি, মধ্যগতি সমভূমি অঞ্চল, এবং বদ্বীপ অঞ্চলটা হচ্ছে গিয়ে নিম্নগতি। ঠিক আছে? সরি। এরপরে দেখো তোমাদের আদর্শ নদী। আদর্শ নদী কি? আদর্শ নদী হচ্ছে গিয়ে আমরা যখন এই যে ৩ টে গতি পড়লাম না? ৩ টে গতি যখন আদর্শ নদী তাকেই বলবো যখন কোনো একটা বা যখন কোনো নদীকে ৩ টে গতি স্পষ্টভাবে দেখা যায়, অর্থাৎ উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি যখন স্পষ্টভাবে দেখা যায়, তখন তাকে আমরা বলে থাকি আদর্শ নদী। আদর্শ নদীর একটা উদাহরণ যদি বলি, সেটা হচ্ছে গিয়ে ভারতের একটা আদর্শ নদী হচ্ছে গিয়ে গঙ্গা। তো এই গঙ্গার গতিগুলো সম্পর্কে আমাদের জেনে রাখতে হবে, যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে উচ্চগতি। উচ্চগতি কি? গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত উচ্চগতি, হরিদ্বার থেকে বিহারের রাজমহল পর্যন্ত হচ্ছে মধ্যগতি, এবং রাজমহল থেকে মোহনা পর্যন্ত হচ্ছে গিয়ে নিম্নগতি। ওকে? এরপরে একটা ছোট্ট কনসেপ্ট, সেটা হচ্ছে গিয়ে কি না জলচক্র। জলচক্র জিনিসটা কি? তো জলচক্র হচ্ছে গিয়ে দেখো, জলীয় বাষ্প রূপে, সহজ কথায় যদি বলি, জলীয় বাষ্প রূপে জলভাগ থেকে বায়ুমণ্ডলে, এটা সমুদ্র করেছি আমি। তো এটা এদিকে নিয়ে নি। হ্যাঁ, এটা সমুদ্র করেছি আমি। এইখান থেকে অর্থাৎ জলীয় বাষ্প রূপে জলভাগ থেকে যখন বায়ুমণ্ডলে, এটা বায়ুমণ্ডল উপরের দিক, বায়ুমণ্ডলে যখন অর্থাৎ জলীয় বাষ্পরূপে জলভাগ থেকে বায়ুমণ্ডলে এলো, এবং বৃষ্টিরূপে বায়ুমণ্ডল থেকে কি হয়? ভূপৃষ্ঠে আসে। বৃষ্টিরূপে বায়ুমণ্ডল থেকে আবার ভূপৃষ্ঠে এলো, এবং জলপ্রবাহ রূপে ভূপৃষ্ঠ থেকে সমুদ্রের জল, জলপ্রবাহ রূপে ভূপৃষ্ঠ থেকে সমুদ্রের জলে এলো। ব্যাপারটা দেখো, জলভাগ থেকে বাষ্পীভবনের মাধ্যমে বায়ুমণ্ডলে এলো, বায়ুমণ্ডল থেকে মেঘ হয়ে বৃষ্টি হয়ে আবার ভূপৃষ্ঠে এলো, ভূপৃষ্ঠ থেকে আবার জলপ্রবাহ রূপে সমুদ্রে এলো। এই যে একটা চক্র আবর্তন করছে, একেই আমরা বলে থাকি কি? জলচক্র। ওকে? আশা করি তোমাদের খুব ভালোভাবে বুঝাতে পেরেছি, এবং পরের ক্লাসে আরো নদীর কাজ এবং সৃষ্ট ভূমিরূপ নিয়ে আমরা আলোচনা করব। কেমন?